This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার, দেখছেন দুপুরে সুপার প্রাইম টাইম আর আপনাদের সঙ্গে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আমি অনির্বাণ আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই যুদ্ধবিরতির খবর, তবে সে যুদ্ধবিরতি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মানে যুদ্ধবিরতির একটা গায়ে মানে না আপনি মোরল টাইপ ঘোষণা আছে ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু সে ঘোষণায় আদৌ কেউ সাড়া দিচ্ছে কিনা এখনো স্পষ্ট নয়। যুদ্ধবিরতির পথে হাঁটলেও আমেরিকাকে ফের হুঁশিয়ারি দিয়েছে ইরান সেনা। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে ফের আগ্রাসন দেখালে আরও মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হবে বলে ইরানের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার ইরানের সেনাবাহিনীর। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, জানতে চাইবো আদৌ এই যুদ্ধবিরতিটা খাতায় কলমে সোশ্যাল মিডিয়ার পোস্টে নাকি সত্যি সত্যি মাটিতে চালু হচ্ছে বা হয়েছে? দেখো, এই যুদ্ধবিরতির কয়েকটা ধাপ বা কয়েকটা প্রক্রিয়া রয়েছে। কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুদ্ধবিরতি করা সম্ভব নয়। যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে প্রাইমারিলি, এক্ষেত্রে ইরান এবং ইসরায়েল, সেই দুটো দেশের মিলিটারির মধ্যে কোনো রকম আলোচনা হয়েছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো পক্ষের তরফ থেকে কোনো খবর নেই। আমরা ভারতের ক্ষেত্রে দেখেছিলাম যখন অপারেশন সিঁদুর চলছিল, সেই সময় ভারত এবং পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, তাদের দুজনের মধ্যে আলোচনা হয়েছিল এবং এই আলোচনার পরবর্তী ক্ষেত্রে বিদেশ মন্ত্রকের স্তরে অর্থাৎ ডিপ্লোম্যাটিক লেভেলে একটা আরেক প্রস্থ আলোচনা হওয়ার কথা এবং তার পরবর্তী ক্ষেত্রে যুদ্ধবিরতি ঘোষণা হয়। এবং যুদ্ধবিরতি যখন ঘোষণা করতে হয় তখন আরেকটি সুনির্দিষ্ট ডেট ঘোষণা করতে হয়, যে ডেটে দু দেশের মিলিটারি শীর্ষ নেতৃত্ব তারা এক টেবিলে আলোচনায় বসবেন। বা ভারত পাকিস্তানের ক্ষেত্রে যে ছবি আমরা দেখেছিলাম যে তারা ভিডিও কনফারেন্সে একসঙ্গে তারা বৈঠক করেছে এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু এই ধরনের পদক্ষেপগুলো পালন করার কোনো খবর এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরান কোনো দিক থেকেই আমাদের কাছে আসেনি। শুধুমাত্র যে খবর আমাদের কাছে এসছে তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় সিজফায়ার ঘোষণা করেছেন এবং তিনি দুটি দেশের কাছে আর্জি জানিয়েছেন এবং তারপর থেকে আমরা দেখে যাচ্ছি যে ইরান তারা লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েল তারা কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারি শুধু দিচ্ছে না, তারাও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। আর যখন এই সামগ্রিক পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবেই আমেরিকার যে সমস্ত বেসগুলি রয়েছে, যেমন বাহরিনে তাদের 5th ফ্লিট রয়েছে, কাতারে তাদের সুনির্দিষ্ট এয়ারবেস রয়েছে যেখানে ইতিমধ্যেই হামলা চালানো হয়েছে, এই প্রত্যেকটা জায়গাতেও কিন্তু নিরাপত্তা সুদৃঢ় করা হচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেম নতুন করে অ্যাক্টিভেট করা হয়েছে, সেই খবরই আমাদের কাছে এসে পৌঁছেছে। এর পাশাপাশি আরেকটি চাঞ্চল্য খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তা হচ্ছে ইরাকের মাটিতে যে আমেরিকার বেস রয়েছে, মিলিটারি বেস রয়েছে, সেখানেও হামলা হয়েছে। যদিও সেই হামলার দায় ইরান এখনো পর্যন্ত স্বীকার করেনি। যে খবর আসছে যে স্থানীয় যে মিলিশিয়া রয়েছে তারা এক্ষেত্রে হামলা চালাতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু একটা ভয়ঙ্কর দোলাচলের সিচুয়েশন এখনো পর্যন্ত চলছে এবং এই পরিস্থিতিতে কখনোই এটা যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে সামগ্রিক পরিস্থিতি, এই ধরনের কোনো ইতিবাচক কথা আপাতভাবে বলার মতো জায়গায় আমরা পরিস্থিতির নিরিখে নেই একেবারেই। এবং কোনো সিজফায়ার যে কার্যত বা যুদ্ধবিরতি যে কার্যত লাগু হচ্ছে না, সেটা যত সময় যাচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে। গতকাল রাতেই সরাসরি মার্কিন সেনার উপর প্রত্যাঘাত করে তেহরান। কাতারের দোহায় মার্কিন সেনা ঘাঁটি দেখে হামলা চালানো হয়। 14টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইরাক, বাহরিন, কুয়েতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালায় তেহরান। প্রত্যাঘাতের এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন বাসারাত আল ফাত। মাফ করবেন, এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল বাসারাত আল ফাতে। ইরানের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ড জানিয়েছে কাতারে আমেরিকার আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দোহা কেঁপে ওঠে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে। তবে ইরানের নিরাপত্তা বিষয়ক দপ্তর জানিয়েছে তাদের লক্ষ্যবস্তু কখনোই কাতার বা তার সাধারণ নাগরিকেরা নয়। আল উদেইদ বিমান ঘাঁটি লোকালয় থেকে অনেকটাই দূরে। কাতারকে বন্ধু বলে অভিহিত করেও কাতারের মাটিতে থাকা মার্কিন বিমান ঘাঁটিতেই হামলা চালিয়েছে বলে দাবি ইরানের। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেও B-2 যুদ্ধবিমানের পাইলটের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। B-2 যুদ্ধবিমানের পাইলট
এবং অভিযানের সঙ্গে যুক্তদের প্রতিভা ও সাহসের কারণেই আজ এই চুক্তি সম্পন্ন হয়েছে। গভীর রাতে সুনির্দিষ্ট আঘাতই আমাদের একজোট করেছে এবং চুক্তি সম্পন্ন হয়েছে। সোশ্যাল মিডিয়ার ফের পোস্ট মার্কিন প্রেসিডেন্টের। অপারেশন সিন্ধুতে গতি। ইসরায়েল থেকে ভারতের যারা আটকে পড়েছেন দেশে তাদেরকে ফেরানোর জন্য, সেই ভারতীয়দের ফেরানোর জন্য ইতিমধ্যে শুরু হয়েছে তৎপরতা। দেশে ফেরানো শুরু হয়েছে ভারতীয়দের। আজ দেশে ফিরলেন 165 জন ভারতীয়। ইসরায়েলে আটকে পড়ে 165 জন ভারতীয় আজ দেশে ফিরে এলেন। ভারতীয়দের নিয়ে দেশে ফিরল C7 গ্লোবমাস্টার। Prime Minister Shri Narendra Modi ji's priority is to that wherever the war situation is there, or our Indians and our Indian diaspora peoples are struck, to evacuate. Our priority, our Prime Minister's priority, to evacuate them to safely to our nation. So this Operation Sindhu, they are all evacuating from Iran and from Israel. They are evacuating today the second flight from Israel. They came here 165 passengers. এদিকে ফের মোদির মুখে অপারেশন সিঁদুরের সাফল্য। 22 মিনিটে শত্রুর হাঁটু ভেঙে দিয়েছে আমাদের সেনা। দেশের ভালোর জন্য যা প্রয়োজন তাই করা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে ভারত। বিদেশের উপর নির্ভরশীলতা কমছে। দিল্লিতে একটি অনুষ্ঠানে মন্তব্য প্রধানমন্ত্রীর। भारत देश हित में जो भी हो सकता है और जो भी सही है उसके हिसाब से कदम उठाता है। आज सैन्य जरूरतों के लिए भी भारत की विदेशों पर निर्भरता लगातार कम हो रही है। हम डिफेंस सेक्टर में आत्मनिर्भर हो रहे हैं और इसका प्रभाव हमने ऑपरेशन सिंदूर के दौरान भी देखा है। हमारी सेनाओं ने भारत में बने हथियारों से दुश्मन को 22 मिनट में 22 मिनट में घुटने टेकने के लिए मजबूर कर दिया। নজর রাখতে হচ্ছে কালীগঞ্জের খবরে। কালীগঞ্জে সেখানে উল্লাসের বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। মোলান্দি গ্রামে বোমায় শিশু মৃত্যুর ঘটনা তোলপাড় গোটা রাজ্য জুড়ে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সহ 4 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। কিন্তু পরিবার তারা অভিযোগ করেছিল 24 জনের নামে। পরিবার বলেছিল তারা সন্দেহ প্রকাশ করছে পুলিশের ভূমিকায়, তারা আস্থা রাখতে পারছে না। তারা বলছে 24 ঘন্টা মাত্র 4 জন গ্রেপ্তার কেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, সুপ্রিয় এবং মহাদেব। সুপ্রিয়, তোমার কাছে যাই। অনেকটা সময় পেরিয়ে গেল, পরিবার এখন কি বলছে? শুভদীপ, দেখো, গতকাল দুপুরের আজকে এখন যে সময় দুপুর 2টো বেজে কিছু সময় অতিক্রান্ত হয়েছে, এর ঠিক কিছু সময় আগেই কিন্তু গতকাল এই নৃশংস ঘটনা ঘটে এবং আমরা যে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা থেকে নিহত ছাত্রীর বাড়ি 1 থেকে 150 মিটার, অর্থাৎ এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে গিয়েই কিন্তু ওই ছাত্রীর বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা বোমা ছোড়ে এবং সেই বোমার আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। এবং এই যে নিহত ছাত্রী, তার পরিবারের তরফ থেকে তার মা গতকাল রাতেই কালীগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন 24 জনের নামে। এখনও পর্যন্ত 4 জন মূল অভিযুক্ত সহ 4 জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, লিখিতভাবে যে অভিযোগ নিহত ছাত্রীর পরিবারের তরফ থেকে দায়ের করা হয়েছে সেই অভিযোগে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পোস্টপোল ভায়োলেন্স, অর্থাৎ ভোট পরবর্তী হিংসাতেই তাদের এই 4র্থ শ্রেণীর ছাত্রী বা তার মেয়ের মৃত্যু হয়েছে। এবং সেই পোস্টপোল ভায়োলেন্সের পরবর্তীতে এখনও পর্যন্ত পুলিশ তদন্ত করছে। সেই তদন্তে 4 জন গ্রেপ্তার হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে কোথাও গিয়ে নিহত ছাত্রীর পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুলিশি তদন্তে সন্তুষ্ট হতে পারছেন না। এমনকি আজ সকালে আমরা যখন নিহত ছাত্রীর মায়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু স্পষ্টভাবে যেটা দাবি করছেন যে 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত রয়েছেন বাকিদের যদি পুলিশ গ্রেপ্তার না করে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, সেক্ষেত্রে তারা আইনের দ্বারস্থ হবেন, আদালতের দ্বারস্থ হবেন। সুপ্রিয়, সিবিআই তদন্তে দেখো, পরিবার বলছে পোস্টপোল ভায়োলেন্স মানে নির্বাচন পরবর্তী হিংসা, কিন্তু পুলিশের তরফ থেকে গতকাল বিকেল বেলা আমরা যে বক্তব্য পেয়েছিলাম সেখানে পুলিশের তরফ থেকে বলা হয়েছে লোকাল রাইভেলারি মানে স্থানীয় একটা গন্ডগোল।
দেখো, একদমই স্থানীয় কোনো গন্ডগোল তা নয়, তবে কোথাও গিয়ে গোটা বিষয়টাই কিন্তু এখানকার যারা অন্যান্য সাধারণ গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গেও আজকে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, সকলেই কিন্তু একটাই বক্তব্য, গতকাল দুপুর থেকে এই এলাকায় বা এই রাস্তা দিয়ে যখন গ্রামের ভেতরে ঢুকে আছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারা কিন্তু এলো পাথারি একের পর এক বাড়ি লক্ষ্য করে বোমা ছুটতে শুরু করে এবং সেক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য ছিল যে বাড়িগুলো অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের যারা কর্মী বা সদস্যরা রয়েছেন বা যারা এই যে উপনির্বাচনে বিভিন্ন এই যে বাম কংগ্রেস জোট প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়েছিলেন, একেবারে তাদের বাড়ি উদ্দেশ্য করেই লক্ষ্য করেই কিন্তু বোমা ছোড়া হয়েছিল। কোনো দেখা যাক পুলিশের তরফ থেকে পরবর্তীতে কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় কিনা। সঙ্গে থাকো মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, আজকে ময়না তদন্ত হওয়ার কথা, ঘড়ির কাঁটা 2:10, আপডেটটা দিয়ে দাও চট করে। একদমই, দেখো ময়নাতদন্ত করার জন্য কিন্তু পুলিশ কিশোরীর মৃতদেহ নিয়ে আসা হয়েছে শক্তিনগর হাসপাতালে এবং সেখানে ময়নাতদন্ত হবে পুলিশি পৌরায় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে, কারণ পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত, তেমনই কিন্তু ম্যাজিস্ট্রেট ব্যবস্থা করেছে পুলিশ এবং সেই কারণে আদালতের আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেখান থেকে অনুমতি নিয়েই কিন্তু ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে কিন্তু সেই ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি তোমায় বলি, যে সকল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কৃষ্ণনগর আদালতে আজ তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের হেফাজত চেয়েছে আদালত। তার আগে পুলিশের পক্ষ থেকে বায়োমেট্রিক করা হয়েছে সেই সকল যে অভিযুক্তদের, মানে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায় এখনো পর্যন্ত, তাদের যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পাশাপাশি সেই সকল অভিযুক্তদের বায়োমেট্রিক করে আজকে কৃষ্ণনগর আদালতে তাদের তোলা হয় এবং তাদের 10 দিনে পুলিশ হেফাজত নেওয়ার আবেদন করা হয়েছে এই কারণে যে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই ঘটনায় আরও কে ছিল। পরিবার তো অভিযোগ করেছিল প্রায় 20 থেকে 24 জনের, সেক্ষেত্রে আর কারা রয়েছে সমস্ত বিষয় জানার জন্য এবং তারা কোথায় রয়েছে, অনেক এই ঘটনার পর অনেক অভিযুক্ত পলাতক রয়েছে, তারা কোথায় থাকতে পারে সমস্ত বিষয় এবং তাদের ফোন নাম্বার জোগাড় করে তাদের টাওয়ার লোকেশন করা সমস্ত বিষয় জানার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এই আবেদন করা বেশ নজর থাকবে। এদিকে পরিবার বলছে, মানে ওই ছাত্রীর মা বলছে 24 ঘন্টা পেরিয়ে গেছে, মাত্র 4 জনকে কেন পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। 24 ঘন্টায় বিচার না পেলে কোর্টে যাব, সিবিআই চাইবো, জানিয়েছেন নিহত ছাত্রী তামান্নার মা। পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক, আমি তো চিনি সবাইকে, আমি তো সবাইকে চিনি, আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি, আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেফতার করছে না, করছে না তাদের এইরকম দিন হয়নি, তারা ন্যায্য বিচার করতে চায় না, ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয় আমি অন্য জায়গায় যাব, আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না, আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। তামান্নার বাবা, তিনি কর্মসূত্রে ওড়িশায় থাকেন, তিনি ফিরে এসেছেন, তিনি বলছেন বিরোধী রাজনৈতিক দল করার মাসুল গুনতে হলো তার ওই ফুটফুটে মেয়েটাকে, পুলিশে কোনো ভরস নেই, সিবিআই চাই দাবি করেছেন ওই নাবালিকার বাবা। বলছেন আদালত থেকে শুরু করে যত দূর যেতে হয় আমরা যাব। কোনো রকম কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে? এই দল করে বলে ওই জন্য রাগ ওদের দল করে নিয়ে আমাদের আলাদা পার্টিকে ভয়ে ভোট দিয়ে জাল লিখে এরকম। আপনারা তাই বলে বাড়ির মহিলা ছোট বাচ্চা তাদের উপরে হামলা করবে? পুলিশের তদন্তে আপনার ভরসা আছে? পুলিশ চাইলে এইগুলো হয়, পুলিশ চাইলে সিবিআই তদন্ত বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করার জন্য আবেদন করবেন? দেখুন, ভোট সন্ত্রাসের বহু ছবি আমরা দেখেছি এ রাজ্যে, কালীগঞ্জ তারই একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী, এমনটাই বলছেন অনেকেই। নাবালিকার প্রাণ গেছে, শোক রয়েছে গোটা গ্রামে, কিন্তু শোক ছাপিয়েও বোধহয় ভয়টাই তাদেরকে বেশি করে গ্রাস করেছে।
গ্রামের বাসিন্দারা যেটা দাবি করছেন, বেছে বেছে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল বা বিশেষ করে সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতেই বোমা মারা হয়। এখনও আমরা এদিন সকালে এই গ্রামে আসার পর যেটা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশের এই যে খড়ের গাদা, এই খড়ের গাদাতেও সকেট বোমা মারা হয়, খড়ের গাদাতে আগুন লেগে গিয়েছিল এবং সকেট বোমার যে খোল সেটা এখনও পড়ে রয়েছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এলোপাথারি যে বোমাবাজি হয়েছিল সেই ছবি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই গ্রামের চারিপাশে যেদিকেই নজর যাচ্ছে বিভিন্ন জায়গাতে এ ধরনের সকেট বোমার খোলা বা স্প্লিন্টার সেগুলো পড়ে রয়েছে। তার পাশাপাশি আমরা একটু গ্রামের ভেতরে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই গ্রামের আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, একেবারে দুদিকের যে বাড়ি, প্রত্যেকটি বাড়ির দেওয়ালেই দেখতে পাচ্ছি যে সকেট বোমা মারা হয়েছে সেই বোমার ছাপ এখনও স্পষ্ট রয়েছে। ডান দিকে বা দিকে প্রত্যেকটি বাড়ির দেওয়ালেই কিন্তু এই সমস্ত বোমার চিহ্ন বা বোমার যে ছাপ সেগুলো এখনও স্পষ্ট অবস্থাতে রয়েছে। তৃণমূল লোকে টিএমসি বাড়ির ভেতরে ঢুকে বোমা মারল আপনার এই ছাতে থেকে। আচ্ছা, এই ছাতে থেকে আমার ছেলে আমরা কাবিলের গাড়িতে ঘুরলাম বলে আমরা। কাবিল বলতে কংগ্রেস, বাম কংগ্রেস জোটের প্রার্থী। হ্যাঁ, তাইতে আমাদের ওপরে রাগ করো আমার ছেলে আর আমি। আপনারা প্রচারে বেরিয়েছিলেন? প্রচারে বেরিয়েছিলাম, ওই কাবিলের গাড়িতে ঘুরিয়েছিলাম, তার জন্য আমাদের বাড়ি রাগ করো। খাইটি খাওয়ার মানুষ আমরা, যে ওই মারামারি করবো, আমরা পার্টি ভালোবাসি সেই পার্টি করে, এদের সঙ্গে পার্টি করে নেবে আমাদের দশাটা এরকম। এই বাড়ির এই যে বারান্দায় থাকা যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরের উদ্দেশ্যে বা লক্ষ্য করে বোমা ছোড়া হয়। একেবারে দেখতে পাচ্ছি আমরা যে খাটের উপরে যে সকেট বোমা ছুঁড়ে মারা হয়েছিল সেই সকেট বোমার খোল এখনও পর্যন্ত পড়ে রয়েছে এবং রান্নার যে সমস্ত সামগ্রী, গ্যাস ওভেন থেকে শুরু করে অন্যান্য হাঁড়ি কড়াই বা অন্যান্য যে সমস্ত সামগ্রী সেগুলোও কিন্তু এলোপাথারি হয়ে বা ওলটপালট হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ রান্না চলছিল সেই সময়ই কিন্তু দুষ্কৃতীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যেটা অভিযোগ যে এই মহসিন শেখের বাড়ি উদ্দেশ্য করে তারা বোমাবাজি করে। তারা চাইছেন পুলিশ প্রশাসন যাতে তৎপর হয়, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, কালীগঞ্জ। আমি তখন ঘরে শুয়েছিলাম, বাড়ির মুখে এলাম, আমাকে দেখি সকেট আক্রমণ করে সেই ক্যাপ এসে আমার মাথায় ছুড়ে পড়েছে। তারপর আমি তখন পালিয়ে যাইতাম, আমার তাতে কিছুই নাই। মাথায় কি লেগেছে? হ্যাঁ, মাথায় লেগেছে। ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছি প্রশাসনের কাছে যাও, প্রশাসন আপনি ব্যবস্থা করবে। তোমাকে লক্ষ্য করে কেন মারলো? আমরা বিরুদ্ধ পার্টি বলতে আমাদের এসে সুখ সুন্দর মেরেছে, আমরা সিপিএম পার্টি করি বলি। আচ্ছা, এসি মানে গতকাল এই ফল প্রকাশ ছিল? হ্যাঁ, কালকে তাইতে এসি 11 রাউন্ড গোনা হয়েছে, তখন এসে আক্রমণ করেছে। এসি মানে ওরা কি বোমা কাউকে দেখে দেখে মারছিল না? দেখি মাইক চলে এসে আক্রমণ করতে দেখে এসে 50-60টা বোমা পড়েছে। এসে আমার বাড়ি ঘরে বোমা পড়েছে, চিলিগুড়ায় বোমা পড়েছে, ঘরে বোমা পড়েছে। প্রায় 10-15 জন এসেছিল, এমনি রাস্তায় 10-15 জন এসেছিল, আমাদের বাড়ির ছাদে 10-15 জন এসেছিল, আর একজন মধ্যে 10-15 জন এসেছিল। পুরো ঘিরাও করে একদম যে 5 টাকা শেষ করে দেবো বলে ওরা পুরো মারতে এসেছিল। আমরা ভোটের আগেও আমরা আতঙ্কিত ছিলাম, এখন আমরা আতঙ্কিত আছি। মানে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে ভোটে জিতলি তোদেরকে আমরা দেখে নেব। ভোটে নাই জিততি মানে আলিফ আহমেদ যখন 32,000 ভোটে এগিয়ে আছে সেই উপলক্ষে ওরা সকেট বোমা চার্জ করে লোকের বাড়িতে, সিপিএমদের বাড়ি গুনতে বোমা চার্জ করে। আমরা আতঙ্কিত আছি, এখন ওরা আবার আমাদেরকে মারতে পারে। এটাই দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে, সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশন আছে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। কোন দলকে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত। পাশাপাশি পুলিশ যা যা কঠোরতম ব্যবস্থা, সেটা ফাঁসির সাজা হোক বা যা হোক, সমস্ত কিছু নিক। কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যাদের জমানা রক্তে লাল ছিল, যে বালিগঞ্জে উপনির্বাচনে সিপিএমের গুলিতে সেই মৃতদেহ পড়ে থাকার দৃশ্য এখনও কেউ ভোলেনি, তারা যেন এটা নিয়ে রাজনীতি করতে না যায়। খারাপ ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসই তার নিন্দা করে, তৃণমূল কংগ্রেসের পুলিশই তার ব্যবস্থা নেয়। কালীগঞ্জে বালিকার মৃত্যুর প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে সিপিআইএম এর বিক্ষোভের রণক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুরের বাঁকুড়া মোড়। পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি, হাতাহাতিও হয়। পরিস্থিতি সামাল দিতে যায় কোকাভেন থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় আধ ঘন্টা ধরে চলে উত্তেজনা। কালীগঞ্জে নাবালিকার মৃত্যুর প্রতিবাদ, কলেজ রোডে কংগ্রেসের পথ অবরোধ, হাতে কালো কাপড় বেঁধে প্ল্যাকার্ড, হাতে স্লোগান।
কালীগঞ্জে শাসকের বোমায় বালিকার মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব। পুলিশ সুপারের রিপোর্ট তলব করলো জাতীয় মহিলা কমিশন। ডিটেল নেব অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী অনন্ত। দেখো, এই পানিহাটিতে নির্যাতিতাকে দেখতে এসে জাতীয় মহিলা কমিশন আমাদেরকে জানালো যে 72 ঘন্টার মধ্যে কৃষ্ণনগরের যে সুপার, পুলিশ সুপার, তাকে রিপোর্ট জমা দিতে বলেছে যে কি করে মিছিলের মধ্যে সকেট বোমা এলো, আর এই সকেট বোমা কি করে ওই মহিলার গায়ে অর্থাৎ ওই নাবালিকার গায়ে ছুড়লো, কিভাবে নাবালিকা মারা গেল, সকেট বোমা যদি মিছিলে এসে থাকে তাহলে কোথা থেকে এলো, তাদের ইন্টেলিজেন্স কি করছিল, এই তথ্যগুলো চেয়ে, জবাব চেয়ে তাদেরকে কৈফিয়ত তলব করলো। 72 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জাতীয় মহিলা কমিশনকে। যথেষ্টই উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারম্যান ডাক্তার অর্চনা মজুমদার। তিনি বলেন যে সামান্য অর্চনা মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন টেলিফোনে। অর্চনাদি, দেখুন পুলিশের তরফ থেকে আপনাদেরকে কি রিপোর্ট দেওয়া হবে, কি দেওয়া হবে না, কতটা তথ্য দেওয়া হবে, পুরোটা তো সময় এলে আমরা জানতে পারবো, কিন্তু গতকাল পুলিশের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, এক, এটা একটা লোকাল গন্ডগোল, আর দুই, এটা একটা দুর্ঘটনা। অর্চনাদি, গতকাল কালীগঞ্জের ব্যাপারে মানে বলার ভাষা নেই। যে মায়ের কোল খালি হলো, বিনা দোষে একটা অকালে হারিয়ে গেল, তার দায়বদ্ধতাটা কার? কোনো কিছু, কোনো কম্পেনসেশন ওই মায়ের কোল ভরতে পারবে না। এবং পুলিশের কাছে আজকে ভোট আসে, ভোট যায়, কেউ জেতে কেউ হারে, যারা জেতে তারা সেলিব্রেশন করে, কিন্তু সেখানে সকেট বম ইউজ হয় কিনা আমার জানা নেই, এবং এই সকেট বোমার লাইসেন্স পারমিশনের জন্য পুলিশ দেখেছে কিনা আমার জানা নেই। পুলিশের কাছে তার ভিজিলেন্সের রিপোর্ট ছিল কিনা যে সকেট বোমা ব্যবহার হচ্ছে, পুলিশের আইবি ইন্টেলিজেন্স কাজ করছে কিনা, এগুলো অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, এবং এগুলোর উপরে যদি সত্যিকারের অ্যাকশন না হয়, আমি শুনেছি 4 জন অ্যারেস্টেড হয়েছেন, কিন্তু যে দল, যে টিম সেলিব্রেশনের নামে সকেট বম নিয়ে বোম ফাটায়, যারা বিরোধী তাদের ভয় দেখাবার জন্য সেলিব্রেশন এইভাবে হয়, সেই জায়গায় অ্যাকশন কিন্তু সরকারকেই নিতে হবে। ধন্যবাদ। এবং হ্যাঁ, ধন্যবাদ অর্চনাদি। দেখো, কালীগঞ্জের 74টা ভোট কেন্দ্রের মধ্যে 2 অঙ্কের ভোট পায়নি বিজেপি, এমনটা দাবি করছেন শুভেন্দু অধিকারী। বলছেন 80টা ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যা 50-এর নিচে, এবং এগুলো নাকি সব সংখ্যালঘু এলাকার ভোট কেন্দ্র। সংখ্যালঘু এলাকার তথ্য তুলে ধরে এভাবেই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে প্রায় সবগুলোতেই বিজেপি এগিয়ে আছে বলেও দাবি বিরোধী দলনেতার। সারা বাংলার হিন্দুরা এক হলে 26-এ পরিবর্তন অনিবার্য, দাবি শুভেন্দু অধিকারী। সমাজটাকে তলোয়ার দিয়ে আর্ধেক করে দিতে চাইছেন। অতি অসভ্য, নিম্ন রুচির রাজনীতির একটা লোক ভারতবর্ষের সংবিধানের বিপরীতে কথা বলছে। সর্বধর্ম সমন্বয়, ধর্ম নিরপেক্ষতা, ভারতবর্ষের যেটা সব থেকে বড় শক্তি, সেটাকে খণ্ড খণ্ড করে সমাজকে খণ্ড খণ্ড করতে চাইছেন। শুধু হিন্দু মুসলমান, শুধু হিন্দু মুসলমান। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোট কমছে, কালীগঞ্জেও ভোট কমেছে। 21 থেকে যদি দেখা যায় কালীগঞ্জেও বিজেপির ভোট কমেছে, সেটাকে ঢাকা দেওয়ার জন্য এখন এইসব কথাবার্তা বলছেন। দিল্লির বসেদের কাছে দেখাচ্ছেন পারফরমেন্স, আসলে পারফরমেন্স যে তলানিতে ঠেকছে সেটা বোঝা যাচ্ছে না। মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান নিয়ে কোনো কথা নেই। এ হচ্ছে তৃণমূলের দোসর, তৃণমূলকে স্পেস দেয় আর তৃণমূলকে অক্সিজেন দেয়। কালকে কালীগঞ্জে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তা নিয়ে কি একবারও মুখ খুলেছেন? কিছু ছেলে মেয়ে চাকরি করছে, অন্য রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে, তারা বুঝতে পারছে বাবা মা পরিবার সব ধর্মান্ধ করে রেখে দিলেও তারা কিন্তু হারে হারে ধীরে ধীরে বুঝতে পারছে যে এই সরকার থাকলে তাদের আর এই রাজ্যে ফেরা হবে না। তাদের একটা অংশ ভোট দিয়েছে কংগ্রেস সিপিএমকে। বিধানসভার দিকে অনির্বাণ নজর রাখতে হচ্ছে। বিধানসভায় বেনজির ধুন্ধুমার কাণ্ডে মুখ্যমন্ত্রী নিশানায় বিজেপি। যারা বিধানসভায় কর্মীদের মারলেন তারাই থানায় এফআইআর করলেন। সবার ক্ষেত্রে একই নিয়ম, স্পিকার খতিয়ে দেখে ব্যবস্থা নিন। কেউ ভাষণ দিয়ে চলে যাবে, অন্যেরা কথা শুনবে না, এটা অন্যের কথা শুনবে না, এটা হবে না। নাম না করে বিজেপি বিধায়কদের আক্রমণ মুখ্যমন্ত্রী। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ডিটেলটা দাও। দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে শান্তনু প্রামাণিক তিনি হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন, এবং মূলত মার্শালের বিরুদ্ধে এই অভিযোগ করা হয় যে মার্শালের দ্বারা আক্রান্ত হয়েছেন শঙ্কর ঘোষ,
মনোজ ওরাও, দীপক বর্মন, মিহির গোস্বামী সহ একাধিক বিজেপি বিধায়ক। সেই প্রসঙ্গ তুলে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে যারা মারলেন তারাই আজকে এফআইআর করলেন, অথচ যারা আক্রান্ত হলেন অর্থাৎ সেই যে নিরাপত্তা রক্ষীরা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু আজকেই নিরাপত্তা রক্ষীরা তারা কথা বলেন, মুখ্যমন্ত্রী তাদেরকে দেখার জন্য স্পিকারের কাছেও আবেদন করেন। এরপর দেখা যায় যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভা অধিবেশনের এই শেষ দিনে ভোট অফ থ্যাঙ্কসে তিনি গতকালের ঘটনার প্রসঙ্গ তুলেও বিজেপিকে নিশানা করেন এবং তিনি বলেন যে বিরোধীরা সারাক্ষণ কেন বাইরে ঘুরে বেড়ান আমি জানি না, কিন্তু বিধানসভার মধ্যে তারা আসেন না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে দেখা যাচ্ছে যে বিরোধীরা নিজেদের কথাটুকু বলে চলে যাচ্ছে, কিন্তু বাকি কারোর কোনো কথা শুনতে চাইছেন, এটা তো চলে না। সেই সঙ্গে তিনি যখন বিধানসভায় এসেছিলেন সিঙ্গুর আন্দোলনের সময় তিনি বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, শুধুমাত্র সেই অপরাধে তার দলের সব বিধায়কের মাইনে কেটে নেওয়া হয়েছিল। তিনি বলছেন যে এক্ষেত্রেও যেন কারোর মাইনে না কাটা হয়, কিন্তু যে ঘটনা ঘটেছে আপনি সকলের বিচার করুন, এটা স্পিকারের কাছে আবেদন করেন এবং স্পিকার নজর থাকবে। প্রদীপ্ত, নজর রাখো। বিধানসভা অধিবেশনের শেষ দিনও বয়কট করল বিজেপি। 4 বিধায়ককে সাসপেন্ডের প্রতিবাদ বিজেপির। বিধানসভায় থাকলেও অধিবেশনে যোগ দিলেন না বিজেপি বিধায়করা। বিধানসভার গাড়ি বারান্দায় বিজেপির বিক্ষোভ। ফ্লোরের মধ্যে মার্শাল দিয়ে মার, মানে আগে শুনেছিলাম তৃণমূলের বিধায়করা পিটিয়ে, মানে শাসক দলের বিধায়করা পিটিয়ে বিরোধী দলের বিধায়কদেরকে হসপিটাল পাঠালেন। ওনাদের এখন যাই না শারীরিক কারণে না কি বলতে পারবো না। এবার স্পিকার সাহেবের অনুগত বাহিনী তারা হচ্ছে এবার বিরোধী বিধায়কদেরকে পেটানোর দায়িত্ব নিয়েছে। ফলে এই বিরোধী বিধায়কদেরকে পেটানো, 4 জন এমএলএ-কে অনৈতিকভাবে সাসপেন্ড, এর জন্যই আজকে আমরা সদন থেকে সদন বহিষ্কার করছি। এদিকে বন্যা পরিস্থিতি ঠেকাতে বঞ্চনার অভিযোগ কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বুলডোজ করছে কেন্দ্র, তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। ডিবিসি না জানিয়ে জল ছেড়েছে, ফের তোপ মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গত বছর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েও একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী স্পটে দাঁড়িয়ে। বাংলাকে 1 পয়সাও দেয়নি, অসমকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তোপ মমতার। ঘাটালের জন্য বরাদ্দ 1,500 কোটি টাকা দেয়নি কেন্দ্র, অভিযোগ করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। মাস্টার প্ল্যানে জমি সমস্যা হলে রুট ঘুরিয়ে দিন। ঘাটাল মাস্টার প্ল্যানে সাধারণ মানুষের অসুবিধা যেন না হয়, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বানভাসী ঘাটাল, প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়ক হিরণের। ঘাটালে ত্রাণ পাচ্ছেন না সাধারণ মানুষ, চিঠিতে অভিযোগ। হিরণ চট্টোপাধ্যায় ত্রাণ বিলির পরিকাঠামোই নেই বলে মোদীকে অভিযোগ করেছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় সরকার 30শে জুন 2022 এই ঘাটাল মাস্টার প্রকল্পের ফেজ 1-এর জন্য 1238 কোটি 95 লক্ষ টাকা দেওয়ার জন্য মঞ্জুর করে দিয়েছিল, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল এবং রাজ্য সরকারকে বলেছিল যে এরপরে আপনারা জমি অধিগ্রহণ করে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা এই টাকাটা আপনাদেরকে দেওয়ানোর ব্যবস্থা করব। কিন্তু রাজ্য সরকার সেই 2022 30শে জুনের পর থেকে কেন্দ্রীয় সরকারকে কোনো রকম সাহায্য করেনি, একটা জমির কথাও লিখে পাঠায়নি যে আমরা জমি অধিগ্রহণ করেছি। এবং এই সাংসদ 2022-এর 30শে জুনের পর থেকে এই কপি পাওয়ার পরে এই সাংসদও এই বিষয় নিয়ে একবারও প্রশ্ন করেনি, কেন্দ্রীয় সরকারকে কোনো রকম সাহায্য করেনি। তো ফলে এটা সর্বৈব মিথ্যে কথা। দেব তো ডুবুরি নয় যে জলে ডুবে গিয়ে ডুবুরির মুখোশ পরে একজনকে বাড়ি থেকে বার করে আনবে, এগুলো কোনো কাজের কথা নয়। দেব একজন সাংসদ, তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারবার বলেছেন কেন্দ্র বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য নিজের তহবিল থেকে করবে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে এটা তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে এতদিনের কেন্দ্রের বঞ্চনা আমরা একটা প্রদীপ ঘষে দিলে আমার সব সমস্যা দূর হয়ে গেল। প্রথম কথা, কেন্দ্র কেন এতদিন বঞ্চিত করেছে। রাজনৈতিক তরজা আমরা দেখলাম, কিন্তু আমজনতা কি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন লাইভ দেখবো। অসীম দেখাবে। অসীম,
দেখো শুভজিৎ দা, একেবারেই, কারণ ঘাটালের কিন্তু পরিস্থিতি এখনো জল যন্ত্রণার ছবিটা কিন্তু স্পষ্ট। দেখো চন্দ্রকোনার যে সমস্ত নদীগুলি রয়েছে সেখানে কিন্তু জলস্তর কমলেও ঘাটালের কিন্তু বন্যা পরিস্থিতি এখনো যেই তিমিরে ছিল সেই তিমিরেই, অল্প করে জল নামতে শুরু করলেও এখনো কিন্তু ঘাটালের পৌর এলাকা থেকে শুরু করে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা সেগুলি কিন্তু জলের তলায়। ডিঙি বা নৌকো কিন্তু যাতায়াতের একমাত্র মাধ্যম। দেখো ঘাটালের সাধারণ মানুষ যেটা বলছেন, আবার যদি প্রাকৃতিক যদি বিরূপ হয়, অর্থাৎ আবার যদি বৃষ্টি যদি সেই পরিমাণে হয়, ডিবিসি যদি আবার জল ছাড়ে, কিন্তু ঘাটালের এই যে বন্যা, এখন যে বন্যা রয়েছে, এই বন্যা কবে মরবে তারা কিন্তু জানে না। কারণ ঘাটালের যে গুরুত্বপূর্ণ যে রাজ্য সড়ক আড়গোড়া চাতাল, সেখানেও কিন্তু এখনো নৌকো চলছে। নৌকোই কিন্তু একমাত্র অবলম্বন, যেহেতু এখনো 2-3 দিন ধরে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আবার বৃষ্টি। দেখো সাধারণ মানুষ তারা কিন্তু সেই একই কথা, তারা যেটা বলছেন যে রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব বন্ধ হোক, ভোটের সময় যে সমস্ত নেতারা প্রতিশ্রুতি দেয় তা বন্ধ হোক, মানে গুরুত্বপূর্ণ তারা যেটা বলছেন যে কাজ হোক, ঘাটাল মাস্টার প্ল্যান হোক। এক কথায় নদীগুলো যে খনন, সেই নদীগুলো খনন করা হোক, জল যাতে দাঁড়িয়ে না থাকে, জল যাতে গভীর নদীতে গিয়ে পড়ে, সেই দাবি কিন্তু তারা তুলছেন। দেখা যাক সেই দাবিকে রাজনৈতিক দলগুলো মান্যতা দেয় কিনা, নজর থাকবে অসীম। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ অনুব্রত, কিন্তু তারপরে পুলিশের যে পদক্ষেপ তাতে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন, আর সে কারণেই বীরভূমের পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনে হাজিরার নির্দেশ। আরো বিস্তারিতভাবে জানবো এবং কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, জানতে চাইবো এক তো এই জাতীয় মহিলা কমিশনের তলব সম্পর্কে, অর্থাৎ সত্যি সত্যি পুলিশ তলব পাওয়ার মতো কিছু করেছিল কি? মানে পুলিশ সুপারকে তলব করবে জাতীয় মহিলা কমিশন, কারণটা কি? কোথায় কোথায় অসন্তুষ্টি? আর দ্বিতীয়ত, যদি এই তলবে সাড়া না দেন পুলিশ সুপার, তাহলেই বা কি ক্ষতি? দেখো, এখানে প্রথমেই যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন বীরভূম জেলার পুলিশ সুপারকে 1 জুলাই তলব করেছে দেখা করার জন্য, দেখা করতে হবে। যদি তিনি দেখা না করেন, চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ তারা করবেন। সব মিলিয়ে যেটা বলা চলে যে এই জাতীয় মহিলা কমিশন গোটা বিষয়টাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তার কারণ, যে ভাষায় জেলার একজন পুলিশ কর্তাকে অনুব্রত মণ্ডল তিনি শাসিয়েছিলেন, যে যে শব্দ ব্যবহার করেছিলেন, আইনের চোখে সেগুলো কিন্তু খুবই মারাত্মক, যে কারণে নন বেলেবল মামলা তাকে দেওয়া হয়েছে, নন বেলেবল অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। সেখানে পরপর দুবার জাতীয় মহিলা কমিশন চিঠি দিয়ে পুলিশ সুপারের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে এই মুহূর্তে তাদের তদন্ত কতটা এগিয়েছে, অনুব্রত মণ্ডলের ফোন কি সিজ করা হয়েছে। 3 নম্বর ছিল যে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি অনুব্রত মণ্ডলকে, কারণ হাজারো উদাহরণ আছে এই রাজ্যে, সামান্য ছবি একটা পোস্ট করে অম্বিকেশ মহাপাত্রদের মতো মানুষকে জেল খাটতে হয়েছে। এখানেই শেষ নয়, হরিণখোলা বলা হয় আরামবাগের, সেখানে একটি পেপার বার করতো একটি ছেলে, সে এখন একটি স্কুলে পড়ান তিনি, সেখানে সেই কার্টুন বের করার জন্য তাকে জেল খাটতে হয়েছিল প্রায় 1 মাসের উপর, তার সমস্ত কিছু পুলিশ সিজ করে নিয়ে গেছিল। এখানে মারাত্মক অভিযোগ, মহিলাদের বিরুদ্ধে অভিযোগ, এবং বলা হয় যে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে, তারপরেও গ্রেপ্তার নয়, কেন ফোন সিজ নয়, এই প্রশ্নের উত্তর কিন্তু পুলিশ দিতে পারেনি। সবকটা প্রশ্নের উত্তর দ্বিতীয় চিঠির পরিপ্রেক্ষিতে যে পুলিশ সুপার যে উত্তর জাতীয় মহিলা কমিশনকে দিয়েছিল সব এড়িয়ে গেছিল, ফলে কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় মহিলা কমিশন। এবং বলা চলে মানে বিরল ঘটনা, যেটা এসপিকে জাতীয় মহিলা কমিশন তলব করছে 1 জুলাই দেখা করতেই হবে। একেবারেই তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা শুনে নেব জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই প্রসঙ্গে কি বলেছেন। এও বলেছিলাম যে তিনি ইডির জেল খেটে এসছেন, তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক, কিন্তু পুলিশ কিছুই করেনি, উত্তরগুলো দিয়ে গেছে টাইম টু টাইম, অ্যান্ড দ্য কমিশন ইজ নট অ্যাট অল হ্যাপি উইথ দিস। আমরা একেবারেই এই যুক্তিতে, এই বক্তব্যে পুলিশের খুশি হইনি, যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে 1 তারিখে। আর ঠিক এই আবহে বীরভূমের আরও একটা খবর, কাজল শেখের প্রশংসা করছেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নরেশ বাউরি। নরেশ বাউরি চেনা মুখ, একটা সময় বিধায়ক ছিলেন। কাজলের জমানায় বীরভূমে ব্যাপক উন্নতি হয়েছে এমনটাই দাবি করলেন দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক। সাহিত্যার অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত রয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ। কেষ্টর আমলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলে দাবি করা হতো, তাহলে হঠাৎ কেন অনুব্রত ঘনিষ্ঠ নরেশ বাউরি কাজলের প্রশংসা করলেন? তাহলে কি কোথাও গিয়ে তিনি নেতা বদল করতে চলেছেন? কোথাও গিয়ে কোনো সমীকরণ বদল হতে চলেছে? উঠছে এমনই একাধিক প্রশ্ন। 2-3 বছরের মধ্যে যে উন্নয়নের ধারা সারা সেই মোরারয় থেকে শুরু করে যদি ধরি আমি
খয়রসর লাভপুর থেকে শুরু করে প্রত্যেকটি প্রান্তে তার ছোঁয়া, তার উন্নয়ন, তার যে যুবক উঠতি যুবকের যে জোয়ার প্রত্যেকটি কোনায় কোনায় আমাদের পৌঁছে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলার বুকে কেউ যেন রক্তের অভাবে না মারা যায়, তারই শীর্ষ আমাদের জেলা পরিষদ সভাপতি কাজল দা, তিনিও প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি ব্লাড ডোনেশন ক্যাম্পে ছুটে যাচ্ছেন যাতে বীরভূমবাসী রক্তের অভাবে যেন মৃত্যুর মুখে না ঢলে পড়ে। এই জায়গাটা হচ্ছে সমাজসেবা, রক্তদান শিবির, এখানে রাজনীতি আলাদা জায়গা, এটা হচ্ছে সেবামূলক। 26-এর ভোটে নওশাদ সিদ্দিকীকে সরাসরি চ্যালেঞ্জ এবার শওকত মোল্লা। নওশাদের ভাই আব্বাসকেও একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়েছেন শওকত মোল্লা। ভাঙড় এবং ক্যানিং পূর্বে দাঁড়ালে লেজে গোবরে করে দেবো বলে হুঙ্কার তৃণমূল বিধায়কের। পাপের বেটা হয়, সত্যিকারে ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে, দুই বিধানসভায় দুই ভাই দাঁড়িয়ে যাক, একদিকে আব্বাস দাঁড়িয়ে যাক, একদিকে ও দাঁড়িয়ে যাক, কে কোনটা চুজ করবে ওরা ঠিক করে নি। এটা আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, এই দুটো সিটে ওকে যদি লেজে গোবরে না করে দিতে পারি, রাজনীতি করবো না, রাজনীতি ছেড়ে দেবো। কারণ দুই বিধানসভা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা প্রস্তুত আছে এই দাঙ্গাবাজ, এই বিজেপির দোসর, সমাজ বিরোধী আইএসএফকে শিক্ষা দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ প্রস্তুত। আপনারা শুনছেন শওকত মোল্লা, তিনি গত কয়েকদিন ধরে সব থেকে বেশি সরব ছিলেন ফুরফুরা শরীফের রাজনীতিতে জড়ানো নিয়ে। তিনি এর আগে নওশাদ সিদ্দিকীর রাজনীতিতে আসা এবং তারপরে সম্প্রতি কাসেম সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এবং সেখানে সাধারণ সম্পাদকের পদ পাওয়া নিয়ে রীতিমতো তার অসন্তোষ প্রকাশ্যেই বারবার বলছিলেন, বারবার ব্যক্ত করেছেন। কিন্তু এবার 26-এর ভোট নিয়ে নওশাদ সিদ্দিকীকে সরাসরি চ্যালেঞ্জ শওকত মোল্লার। নওশাদের ভাই আব্বাসকেও চ্যালেঞ্জ জানিয়েছেন শওকত। ভাঙড় এবং ক্যানিং পূর্বে দাঁড়ালে লেজে গোবরে করে দেবো বলে হুঙ্কার তৃণমূল বিধায়কের। গোঘাটে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাকে ফাঁসির সাজা। বড় খবর আরো একটা, গোঘাটে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাকেই ফাঁসির সাজা। ডিটেল নেব, তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী তন্ময়। দেখো, 7/12/2011 তারিখ থেকে গোঘাটের হাওড়া ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির ভোটের জন্য নমিনেশন ফাইল করা হচ্ছিল। সেটাকে কেন্দ্র করে 9/12/2011 তারিখে তৃণমূলের দুটি গোষ্ঠী নমিনেশন করতে যায়, আর সেখানে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর সঙ্গে লড়াই হয় এবং সেখানে শেখ নঈমুদ্দিন নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয় এমনটাই অভিযোগ ছিল এবং মাথায় গুলি করা হয় এমনটাই অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে নঈমুদ্দিনের স্ত্রী 30 জনের নামে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় এবং ইতিমধ্যেই 4 জন ওই মামলায় যারা অভিযুক্ত ছিলেন তাদের 4 জন মারা যায়। 26 জনের নামে মামলা চলতে থাকে। গতকাল অর্থাৎ 23/6/2025 আরামবাগ মহকুমা আদালত 19 জনকে দোষী সাব্যস্ত করে এবং 7 জনকে বেকসুর মুক্তি দেয়। আর আজকে মহকুমা আদালত একজনকে ফাঁসির আদেশ দেয়, যার নাম হচ্ছে বলদেব পাল এবং তৃণমূল কর্মী বলেই পরিচিত। 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। যদিও তন্ময় সাজা একজনের ফাঁসির অর্ডার হয়েছে, বলবীর সিং এর ফাঁসির অর্ডার হয়েছে, বাকি সবাই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বলবীর সিং, আর বাকি সবাই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বঙ্গে রথযাত্রা নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। রথকে সামনে রেখে এবার বাংলার রাজনীতিতে জোর লড়াই শাসক বিরোধী। রথযাত্রাকে সামনে রেখে ফের হিন্দু ঐক্যের সওয়াল শুভেন্দুর। হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের একজোট করতে রথযাত্রার দিন বিরাট পরিকল্পনা নিয়েছেন শুভেন্দু। বিভিন্ন রথযাত্রা কমিটিকে নিয়ে আগেই সভা করেন তিনি। রামনবমীর মতো রথের দিনও পথে নামার ডাক দেন শুভেন্দু। রথের দিনও রাস্তা সাজানোর ডাক বিরোধী দলনেতা। রথের দিন একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর নিজের। কলকাতা, তমলুক এবং মেচেদায় রথযাত্রায় অংশ নেবেন তিনি। হিন্দু ঐক্যবদ্ধ হবে তো, এই হিন্দুদের প্রোগ্রাম। জগন্নাথ দেবের রথযাত্রা তো অন্য ধর্মের লোকের প্রোগ্রাম নয়। যাদের লোক নেই তাদেরই ওইসব এজেন্সি বা ভাড়াটে লোকজন দিয়ে পোস্টার মারাতে হয়। বাংলায় রথ নতুন নয়, কলকাতায় রথ নতুন নয়। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা
বিভিন্ন পরিবার, ছোটরা বড়রা, রথের সন্ধ্যায় ভেঁপুর আওয়াজ, রাস্তায় রথ, এটা বাংলার সংস্কৃতি। তো সেখানে হঠাৎ ছবি দিয়ে বিজেপির কোনো নেতা তিনি রথ করাতে নামছেন, এগুলো হাস্যকর। যাদের লোক নেই, জন নেই, তারা হচ্ছে এই পয়সা দিয়ে পোস্টার ছাপিয়ে এজেন্সি দিয়ে দেয়ালে 4টে ছবি মারিয়ে দেয়। এদের সঙ্গে গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। তৃণমূলের কাউন্সিলরদের জিজ্ঞাসা করুন, যারা চিরকাল পুরীর রথ টেনে এনেছেন, তারা ওই লেডি জংয়ের নির্দেশে দীঘায় গিয়ে ধেই ধেই করে নাচবে কিনা, সেটা তাদের ব্যাপার। করে খেতে হলে দিদি তো ওদের কাছে সাক্ষাৎ লক্ষ্মী, ভাইপো হুতুম পেঁচা। তো এখন সেই লক্ষ্মীর নির্দেশ অমান্য করবে না জগন্নাথের নির্দেশ মানবে? তৃণমূলের প্রচুর কাউন্সিলর যায়, প্রচুর, আমি জানি। তারা এবার কি কার দড়ি ধরে টানবে, কার দড়ি ধরে মারো টান বলবে, রাজা হবে খানকান, রানী হবে খানকান, কি বলবে আমি বলতে পারবো না। দীঘা বড় না পুরী, এবারে রথযাত্রায় কোন জগন্নাথ মন্দিরে গিয়ে সামিল হবেন? রীতিমতো বিপাকে তৃণমূলের নেতা মন্ত্রীরা। সূত্রের খবর, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের অলিখিত নির্দেশ, পুরীতে রথের সময় এবার যাওয়া চলবে না, থাকতে হবে দীঘার জগন্নাথ মন্দিরেই। দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন থেকে মহাপ্রসাদ বিলি, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করছে। সেক্ষেত্রে গোটা বাংলার নজর যাতে দীঘার জগন্নাথ রথযাত্রাতেই থাকে, সে ব্যাপারে দলের তরফেও তৃণমূলের প্রতিটি স্তরে নির্দেশ গিয়েছে বলে সূত্রের খবর। যদিও কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। ঈশ্বর সর্বত্র বাস করেন। আমার বাড়িতেও জগন্নাথ দেব, আমি অনেকবার পুরী যাইনি, আমার বাড়িতেই জগন্নাথ দেব উল্টো রথ পালন করেছে। তো সেটা কোনো ব্যাপার নয়, মনে ভক্তি থাকলে যেখানে গিয়ে ঈশ্বরকে সাধনা করা যায়। উল্টো রথে এবারে হয়তো দীঘায় যেতে পারি। মন্দির তৈরি হয়েছে, প্রভু এসছেন, তাকে সেবা করবার দায়িত্ব আমাদের সকলের, তার পুজো করবার দায়িত্ব আমাদের সকলের। এতদিন দর্শন করবার জন্য আমরা পুরীতে যেতাম উল্টো রথের সময়, এখন প্রভু যখন স্বয়ং আমাদের এখানে চলে এসছেন, তখন এখানেই তাকে দর্শন হয়ে যাবে। দীঘাতে যেরকম যোগ যাচ্ছে যেটা আমাদের যাদের মন্দির আছে আমরা ছেড়ে যাবো কোথায়? নিশ্চয়ই যারা দীঘায় যাওয়ার তারা যাবেন, যারা এলাকায় আছেন তারা এলাকার মন্দিরে আসবেন। না, আমি আমার অবশ্যই তো যাব, আমরা নিশ্চয়ই যাব, কিন্তু আমরা রথে আমাদের যেহেতু মন্দির আছে সেই মন্দিরে আমরা অনুষ্ঠান করব। উনি হচ্ছেন ওনার দলের হিটলার। এবার ওনার কথা তো সত্যি, মানে উনি ওই হাতির দাঁতের মতো একটা কথা দেখানোর জন্য বলেন, আবার পিছনে আরেকটা কথা বলেন, এটা আমরা বারবার দেখে এসেছি। তো এখানেও হয়তো উনি ওটা বলছেন, অলিখিতভাবে বলছেন যাওয়া যাবে না, কিন্তু যারা যাওয়ার তারা যাবে, কারণ ওনার দলেও ওনার ডিসিশনকে মানা হয় না, এরকম অনেক এক্সাম্পল আমরা দেখতে পাই। দীঘার জগন্নাথ মন্দিরকে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু যারা এতদিন রথে পুরী যেতেন, সেই সব তৃণমূল কাউন্সিলর বা বিধায়ক বা রাজ্যের মন্ত্রীরা কি করবেন? রীতিমতো বিপাকে পড়েছেন তারা। তেমনভাবে মুখ না খুললেও তাদের হাবে ভাবে বোঝা যাচ্ছে যে কতটা সমস্যায় পড়েছেন। তারা মুখে বলছেন এলাকাতেই থাকবেন, বাড়িতেই থাকবেন, আবার কেউ কেউ বলছেন উল্টো রথে দীঘায় যাবেন। তাহলে পুরী, তা নিয়ে একটুকু বাক্য ব্যয় করতে নারাজ তারা। স্বাভাবিকভাবেই পুরীর মন্দির এবং নেতা মন্ত্রীদের মাঝখানে দেওয়াল তৈরি করা হয়েছে, এমনই অভিযোগ তুলছে বিরোধীরা। শাসক দল অবশ্য দাবি করছে দীঘার মন্দির এখন জগতের অন্যতম চর্চার বিষয়, সে কারণেই প্রত্যেকে দীঘার মন্দিরেই যাবে। পুরী তো রয়েছেই, পরে যাওয়া যাবে, কিন্তু দীঘায় এবার যেতেই হবে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এদিকে ভাঙড়ে গ্রেপ্তার বিজেপি নেতা, অস্ত্রসহ গ্রেপ্তার মণ্ডল সভাপতি সহ আরও একজন। তাদের বিরুদ্ধে বিজেপি না করলে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ। বাজেয়াপ্ত 2টি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি। স্থানীয় সূত্রে খবর, ধৃত 2 বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে অষ্টপদ মণ্ডলের বাড়িতে চড়াও হয়। ব্যাপক উত্তেজনার খবর পেয়ে সেখানে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। করেছে আমার স্বামী বিজেপি ছিল, সেই বিজেপির ইয়েতে ইয়ে করাবে বলে ওই জন্যই করেছে। না, বিজেপি করা যাবে না। তাহলে কি করতে হবে? টিএমসি করতে হবে, ওদের সঙ্গে ঘুরতে হবে, থাকতে হবে, ওরা যা বলবে তাই শুনতে হবে, এইসব।
অভিজিৎ দাসের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রভাস আর বিভার গতকাল দুটো আর্মস নিয়ে তারা এই বিজেপির কর্মীদের বাড়িতে যায় যারা আমাদের দলে যোগদান করেছে, তাদেরকে হুমকি দেয়। এই বিজেপির যারা নেতা আছে তারা গোটা বাংলায় বিজেপি কর্মীদের সমাজ বিরোধী বানাচ্ছে, আর এটা সম্পূর্ণ তাদের মদতে হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এই বিষয়গুলোকে ধিক্কার জানাচ্ছি। হ্যাঁ, হুমকি দিচ্ছিল যে করতেই হবে, তুমি আগে করেছো আর এখন কেন করবে না। কি করার জন্য বলছিল? এই পার্টি করার জন্য। কোন পার্টি? বিজেপি পার্টি করার জন্য। পিস্তল ছিল, সেই পিস্তল দিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে এবং সেই হুমকি দেওয়ার ভয়তে আমি আত্মনাদ হয়ে বাইরে আসি। এসে আমি দাদাকে ফোন করি, পৌঁছে আমাদেরকে বাঁচায় এবং যদি না যেত উনি স্পটে, তাহলে আমাদের হয়তো কিছু একটা ক্ষতি হয়ে যেত বড়সড়, এবং এনাকে জোর জবরদস্তি বিজেপি করানোর চেষ্টা করা হয়েছে। এদিকে মালদা শহরে কংগ্রেসের অফিস দখলের চেষ্টা, নেত্রীর ওপরে হামলা, কংগ্রেস দপ্তরে ভাঙচুর, কংগ্রেসের একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলায় জখম হয়েছেন প্রয়াত কংগ্রেস নেতা বিশ্বনাথ গুহস্ত্রী। বিশ্বনাথ গুহস্ত্রী দাবি করেছেন তিনি এখনো আইএনটিইউসির জেলা সভানেত্রী, যদিও কংগ্রেসের অন্য গোষ্ঠীর দাবি পদ থেকে অপসারণ করা হয়েছে লক্ষ্মী গুহকে। এই দ্বন্দ্বের জেরে হামলা বলে কংগ্রেস সূত্রে খবর। আজকে আমাকে মার্ডার করার প্ল্যান এসেছিল। আজকে ওদেরকে আমি 2 মাস আগে বলেছি, তোমাদেরকে যদি কেউ লিখে দিয়ে থাকে আমার স্বামীর নামে 35টা ইউনিয়ন আছে, আজকে যদি লিখে থাকে আমি ইলেক্টেড প্রেসিডেন্ট, আমাকে ওইভাবে বাদ করতে পারে না। আজকে যদি তোমাদেরকে লিখে দিয়ে থাকে তোমরা যাও, আইনে যাও। আইএনটিইউসির যিনি প্রেসিডেন্ট কামরুজ্জামান কামার, ওনাকে 3/6 ওনাকে আইএনটিইউসি প্রেসিডেন্ট পদ থেকে পরিষ্কার করে দিয়েছে। এখন আমাকে প্রজেক্ট করেছেন, কিন্তু কথাটা যে উনি কি হিসাবে বলছে, ওনার কাছে পেপার দেখুন, ওনাকে তাহলেই তো হলো যে উনি প্রেসিডেন্ট আছেন কিনা, আর আমার কাছে পেপার দেখুন। মানে এ রাজ্যে অনেক কিছুই সম্ভব, জানেন তো, যেটা আপনি আমি হয়তো কল্পনা করতে পারবো না, আমাদের নিজের কানকেও বিশ্বাস করতে পারবো না। তেমনই একটা খবর, দুর্নীতির তদন্তে মৃত অডিটর হাওড়া স্কুলে। আরেকবার বলি, দুর্নীতির তদন্তে মৃত অডিটর হাওড়া স্কুলে। ডিটেল নেব, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো সৌরভের কাছে। দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় আনন্দনগর হাই স্কুলের প্রধান শিক্ষক, মৃত অডিটরকে দিয়ে তদন্ত করানোর অভিযোগ হেডমাস্টারের বিরুদ্ধে। 2014 থেকে 2021 সালের মধ্যে স্কুলে আয় ব্যয়ের অডিট, 2017 সালেই মৃত্যু হয় বেসরকারি অডিটরের, অথচ অভিযুক্ত প্রধান শিক্ষকের নথিতে মৃত অডিটরের নাম রয়েছে। অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল বিকাশ ভবন। সরকারি অডিটরকে দিয়ে ফের স্কুলের অডিট বিকাশ ভবনের তরফে। সরকারি অডিটরের নির্দেশে হাওড়া নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের। আনন্দনগর হাই স্কুল এবং সেই হাই স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। প্রধান শিক্ষক TV9-এর ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, আর এই সব অভিযোগের প্রেক্ষিতে বিকাশ ভবনের নজরে আনা হয়েছে বিষয়টি। শুধু তাই নয়, 5ই জুন একটি হিয়ারিংও হয়েছে, কিন্তু পুরো বিষয়টি থমকে রয়েছে। প্রধান শিক্ষক কোনো কথা বলতে চাইছেন না, তার স্পষ্ট বক্তব্য, তিনি এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু বলতে চাইছেন না। উনি মৃত অডিটরকে জীবিত দেখিয়ে স্কুলের অডিট করিয়েছেন, এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ ঠিক, এটা ঠিক। হ্যাঁ ঠিক। উনি কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না কেন? সেটা তো ওনার ব্যাপার, আমি কি বলবো। মৃত অডিটর জীবিত হয়ে যাচ্ছেন এই স্কুলে, প্ল্যানচেট করে আনা হচ্ছে, সেরকমই শুনেছি। মৃত ব্যক্তি তার সিল দিয়ে সই করে অডিট করা হচ্ছে, তো এগুলো তো উনি বিভিন্ন স্তরে জানিয়েছেন, তাতেও তো দেখছি কোনো কাজ হচ্ছে না। এফআইআর করা হয়েছে, তো ম্যানেজিং কমিটির তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট এফআইআর করেছেন। এবার সেটার এনকোয়ারি কি হচ্ছে না হচ্ছে আমরা এখনো পর্যন্ত কিছু জানি না। বিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে যে আমরা জানি যে প্রত্যেক যে সিনিয়র টিচার আছে তাদের একটা মতামতের ব্যাপার আছে, কিন্তু আমরা সেই জায়গাটা পাইনি। পরিচালনার ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা আশাহত, কারণ আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি সিদ্ধান্ত হয় না। যিনি রোল মডেল হওয়ার প্রয়োজন ছাত্রছাত্রীদের কাছে, সেই প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই আনন্দনগর হাই স্কুলে। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, নিশ্চিন্দা, হাওড়া।
প্রধান শিক্ষক ওনার সততা সম্বন্ধে, ওনার ইন্টিগ্রিটি সম্বন্ধে যথেষ্ট ডাউটফুল। 2024-এর শেষের দিকে এটা জানতে পারি ইনভেস্টিগেশন করে যে উনি যাকে দিয়ে অডিট করিয়েছেন তিনি মৃত ব্যক্তি, তিনি অনেক দিন আগেই গত হয়েছেন। অডিটর দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার ICAI থেকে বলা হয়েছে যে ওনার হচ্ছে সার্টিফিকেট অফ প্র্যাকটিস এবং মেম্বারশিপ ক্লোজড হয়েছে, ডিমাইজড হয়েছে উইথ মানে ডিউ টু ডেথ উইথ এফেক্ট ফ্রম 3/2/2017। অডিটগুলো হয়েছে আপনার 22 সালে, 19 সালে, এরকম সময়, অর্থাৎ ডিসেম্বরে 19 বা এরকম হয়েছে। পুরো ব্যাপারটা তো অডিট, আবার এখন নতুন স্পেশাল অডিটর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তিনি এটা দেখলে পরে পুরো অডিট হলে তবে বোঝা যাবে যে কত টাকা নয়চা হয়েছে। আপনি কি মনে করেন আপনার বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন নাকি ভিত্তি আছে? আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তি আছে কি নেই? মানে কেন দেবেন নাই বা প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগগুলো বলা আছে, আমরা কি বলবো? প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া হিসেবে আমরা কি বলবো? না, আমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে কি বলবো? আমি কিছু বলবোই না, যেহেতু এটা তদন্তের মধ্যে আছে, আমি কোনো উত্তর দেবো। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।